ওয়েলকাম টু ইন্সপিরেশন একাডেমি। আবারও তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের 3 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। কথা মতো তোমাদের বলেছিলাম যে আমি কন্টিনিউয়াসলি এখন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে আসবো, এবং সেটা চ্যাপ্টার ধরে ধরে, অর্থাৎ একটা টপিক ধরে ধরে। যেমন আজকে তোমাদের অলরেডি ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম এবং টেকনোলজির উপরে যে ক্লাসগুলো চলছে, আজকে সেটা 3 নম্বর ক্লাস, অর্থাৎ আজকে কিন্তু এটা কমপ্লিট ক্লাস। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কোশ্চেনগুলো দেখো। আজকে প্রায় 48 মতো কোশ্চেন রয়েছে। আমি চেষ্টা করব খুব কম সময়ের ভিতরে টোটাল এমসিকিউগুলো কমপ্লিট করার। আর প্রত্যেকটা এমসিকিউ তোমাদের আপকামিং এক্সামে ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে, সে তোমরা যে এক্সামই দাও না কেন, ডব্লিউপি, কেপি, ডব্লিউপিএসসি, রেলওয়ে, এসএসসি, জিডি, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে ভীষণভাবে হেল্পফুল হবে। কোশ্চেনগুলো তোমরা দেখার পরে সেটা বুঝতে পারবে। চলো ফার্স্ট কোশ্চেন শুরু করি। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, সঙ্গে থেকো। এরকম প্রচুর ভিডিও, ইনফরমেটিভ ভিডিও পেতে থাকবে, এবং সেই ক্লাসগুলো যথেষ্ট অথেন্টিক, কোনো রকম ভুল ভাল বকা এবং সারাদিন ধরে বকে বকে তোমাদের মাথা খাওয়ার মতো ক্লাস থাকবে না। যেটুকু থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন, যেটুকু প্রয়োজন সেটুকু। চলো দেখো ফার্স্ট কোশ্চেন। ভারত ফ্রান্সের বাইরে প্রথমবার কোথায় রাফাল যুদ্ধবিমানের কাঠামো তৈরি হচ্ছে? তাহলে রাফাল যুদ্ধবিমান, দেখো ফ্রান্সে থেকে আমরা রাফাল যুদ্ধবিমান কেনার জন্য বরাদ দিয়েছিলাম রাফালকে, এই ফ্রান্সকে। তো ফ্রান্স থেকে আমরা টোটালে 36টা যুদ্ধবিমান কিনেছি, রাফাল যুদ্ধবিমান। সেটা 2016 সালে আমাদের চুক্তি হয়। 2016 সালে কিন্তু ফ্রান্সের সঙ্গে আমাদের চুক্তি হয়। চুক্তির আমাদের আর্থিক মূল্য কত ছিল জানো? 60,000, মোটামুটি 60,000 কোটি টাকা। এটা ছিল আমাদের এই 36টা যুদ্ধবিমান কেনার মানে ফ্রান্সের সঙ্গে চুক্তি। তো সেই অনুসারে আমাদের 2020 সাল থেকে ওরা ডেলিভার শুরু করে। ফ্রান্স আমাদের ভারতে রাফাল যুদ্ধবিমান ডেলিভার করা শুরু করে, এবং 2022 সালের ভিতরে টোটাল 36টা আমাদের যুদ্ধবিমান দেওয়া কমপ্লিট করে। তো সেই যুদ্ধবিমানের কাঠামো এখন বর্তমানে আমাদের ভারতে তৈরি হচ্ছে। ওকে, তাহলে সেই যুদ্ধবিমানের কাঠামো বর্তমানে কোথায় তৈরি হচ্ছে যদি কোশ্চেন করে, তাহলে আমাদের সেই যুদ্ধবিমানের কাঠামো বর্তমানে আমাদের ভারতে তৈরি হচ্ছে। এটা একটা বিশাল বড় প্রাপ্তি আমাদের জন্য। চলো তারপরে নেক্সট কোশ্চেন আসি। দেখো নেক্সট বলেছে, ভারতে রাফাল যুদ্ধবিমানের কাঠামো তৈরি কোন দুই সংস্থার যৌথ উদ্যোগে হবে? তাহলে ভারতে যেহেতু রাফাল যুদ্ধবিমান হবে, তাহলে ভারতের নিশ্চয়ই কোনো না কোনো কোম্পানি যুক্ত থাকবে। তাহলে অপশানগুলো একটু দেখো, ডিআরডিও, হ্যাল, দুটোই যেহেতু ইন্ডিয়ান কোম্পানি, এটা নয়। তাহলে আমাদের কি বি অপশান দেখো, ডাসাল্ট এভিয়েশন অ্যান্ড টাটা অ্যাডভান্স। ওকে, রাফাল যুদ্ধবিমানের কাঠামোকে তৈরি করছে আমাদের ভারতের কোম্পানি টাটা অ্যাডভান্স, আর এদিকে হচ্ছে ডাসাল্ট এভিয়েশন। এটা ফ্রান্সের কোম্পানি, বাট এটা হচ্ছে টাটা অ্যাডভান্সটা হচ্ছে ভারতের। চলো নেক্সট কোশ্চেন আসি। 3 নম্বর কোশ্চেন আছে, কোন, সরি এটা একটু ভুল হয়ে গেছে। দেখো, কোন শহরে রাফাল যুদ্ধবিমানের কাঠামো তৈরি কারখানা স্থাপিত হবে? তাহলে রাফাল যুদ্ধবিমান ইন্ডিয়াতে কাঠামো তৈরি হবে বললাম, তাহলে আমাদের কোন শহরে? দেখো এখানে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, পুনে। তাহলে সঠিক অ্যান্সার কি এখানে? হায়দ্রাবাদ। কিন্তু হায়দ্রাবাদের সঙ্গে বর্তমানে, হায়দ্রাবাদে প্রথম শুরু হয়েছিল, বর্তমানে ভারতের আরও একটা জায়গাতে হবে, সেটা হচ্ছে নাগপুর। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসি। ভারতীয় সেনার নতুন পোস্টাল সফটওয়্যারের নাম কি? দেখো ভারতীয় সেনার নতুন পোস্টাল সফটওয়্যার, তাহলে ভারতীয় সেনাদের জন্য যে পোস্টাল সফটওয়্যার তৈরি হয়েছে, সেই নতুন পোস্টাল সফটওয়্যারের নাম কি? তাহলে এটার নাম হচ্ছে, দেখো অপশানগুলো দেখো, এ বি সি ডি, আকাশপথ, মেঘদূত মিলেনিয়াম, অগ্নি বাহিনী, নাকি সূর্যকিরণ। তো সঠিক অ্যান্সার হচ্ছে মেঘদূত মিলেনিয়াম। ওকে, তাহলে সঠিক অ্যান্সার এখানে আমরা কী করবো, মেঘদূত মিলেনিয়াম। অর্থাৎ ভারতের যে পোস্টাল সার্ভিসের জন্য একটা নতুন সফটওয়্যার তৈরি হচ্ছে শুধুমাত্র ভারতীয় সেনাদের জন্য, সেটার নাম হচ্ছে মেঘদূত মিলেনিয়াম। চলো 5 নম্বর কোশ্চেন দেখি কি। আমি দেখো প্রত্যেকটা টপিকের উপরে কোশ্চেন থাকছে, এবং সেখান থেকে 2-3টে করে কোশ্চেন থাকছে, যাতে সেখান থেকে কোনো কোশ্চেন তোমাদের মিস না যায়, মানে এমনভাবে করাচ্ছি। চলো 5 নম্বর কোশ্চেন দেখো, মেঘদূত মিলেনিয়াম কোন দুই সংস্থার যৌথ উদ্যোগে চালু হয়েছে? তাহলে কোন দুই? ডিআরডিও নাকি ভারতীয় সেনা, ভারতীয় ডাক বিভাগ, ইন্ডিয়ান আর্মি পোস্টাল সার্ভিস কর্পস। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ভারতীয় ডাক বিভাগ এবং ইন্ডিয়ান আর্মির পোস্টাল সার্ভিস কর্পস। তোমাদের একটা বিষয় আমি কনফার্ম করতে পারি, যে তোমরা যতগুলো ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে যারা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করায়, আমি 100% এনশিওর করতে পারি যে তোমার ওয়েস্ট বেঙ্গলে কেউ কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এখনও পর্যন্ত তুমি কোথাও পাবে না, মানে কেউ কমপ্লিট করতে পারে না। ওরা কমপ্লিটলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কেউ জানে না, এবং সিলেবাস অ্যাকচুয়ালি কি সেটাই বোঝে না। ম্যাক্সিমাম ক্লাস করায় ওপর 2-4টে যেগুলো দেওয়ার দরকার একটু দিয়ে দিল, কোনো জায়গা থেকে চ্যাট জিপিটি থেকে ওখান থেকে ঝেড়ে 2-4টে কোশ্চেন দিয়ে দিল, ব্যাস হয়ে গেল।
কিন্তু অ্যাকচুয়ালি যদি পড়তে হয় কারেন্ট অ্যাফেয়ার্সে একটু ডিপে ঢুকতে হয় এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গা থাকে, সেই জায়গাগুলো যদি ধরে ধরে তোমরা পড়ো, কমপ্লিটলি প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের কমপ্লিট হবে। যেমন একটা বই আছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে একটু বলে নিই, সেটা হচ্ছে স্পিডি বলে, দেখবে একটা বই আছে স্পিডি, যদিও বা এটা বিহারের থেকে পাবলিশড হয় এবং হিন্দিতে এবং ইংলিশে পাবলিশড হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই, যে কারণে ওয়েস্ট বেঙ্গলে কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্সের বুক নেই। অ্যাসিভার্স এবং আমরা যেটা পেশা প্রবেশ পড়ি, এই দুটো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অথেন্টিক, বাট অ্যাসিভার্স এবং পেশা প্রবেশের পড়ার ক্ষেত্রে মানে আমরা বাঁচতে পারি না, তো সেই বাঁচার কাজটা আমি করে দিচ্ছি তোমাদের। চলো 6 নম্বর দেখো, মেঘদূত মিলেনিয়াম সফটওয়্যারের প্রধান উদ্দেশ্য কী? দেখো মেঘদূত মিলেনিয়াম সফটওয়্যারের প্রধান উদ্দেশ্য কী দিয়েছে? নতুন মিসাইল প্রযুক্তি উন্নয়ন, নাকি সেনাদের জন্য রিয়েল টাইম পোস্টাল সার্ভিস প্রদান, সেনাদের বেতনের ডিজিটাল লেনদেন, সেনাদের জন্য মেডিকেল সাপোর্ট প্রদান। তাহলে এটা কি? সেনাদের জন্য রিয়েল টাইম পোস্টাল সার্ভিস প্রদান। ওকে, 7 নম্বর কোশ্চেন আসি, গোল্ডেন ডোম। দেখো গোল্ডেন ডোম কোন দেশের নতুন মিসাইল প্রতিরক্ষা? গোল্ডেন ডোম খুব ভালো কোশ্চেন। তাহলে গোল্ডেন ডোম, দেখো আমরা সাধারণত পড়েছি কি আয়রন ডোম পড়েছি আমরা, আয়রন ডোম। আয়রন ডোম সম্পর্কে আমরা জানি আয়রন ডোম কি, যে ইসরায়েলের আছে, ইসরায়েলের কি যে ডিফেন্স সিস্টেম, এই ইসরায়েলের হচ্ছে যে ওদের কি, ধরো আমার এই একটা কান্ট্রি ইসরায়েল, তার চারিদিকে চাদরের মতো থাকছে, মানে অর্থাৎ শত্রুপক্ষ যদি হামলা করে তাহলে কি এখান থেকে তারা এই এই যে এই আয়রন ডোমের মাধ্যমে এই মিসাইলগুলোকে এখানে আকাশপথে তারা নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে। এটা হচ্ছে আয়রন ডোম। আর আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র যেটা নতুন করছে সেটা হচ্ছে গোল্ডেন ডোম। এটাতে বলা হচ্ছে যে ইসরায়েলের আয়রন ডোমের থেকে অনেক বেশি মানে অ্যাডভান্স এটা টেকনোলজিতে দিক থেকে, এবং এরা আরও বেশি মানে ক্ষমতাশালী। ইভেন 1000টা রকেট যদি একসাথে হামলা করে তারপরেও প্রত্যেকটা রকেটকে নিখুঁতভাবে তারা আকাশে ধ্বংস করবে। এটা হচ্ছে গোল্ডেন ডোম। চলো দেখো গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা কি বলেছে? গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা কতটি রকেট একসাথে প্রতিহত করতে সক্ষম? তাহলে কি 1000টি রকেট একসাথে প্রতিহত করতে সক্ষম। 9 নম্বর কোশ্চেন দেখো, ভারতে প্রথম এআই ভিত্তিক সেজ কোথায় গড়ে তোলা হচ্ছে? তাহলে আমরা কি সেজ জানি? স্পেশাল ইকোনমিক জোন। স্পেশাল ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক জোন বলতে কি বলা হয়, যে যে জায়গাগুলোতে সাধারণত বাইরের কোনো কোম্পানিকে বা দেশের ভিতরে যদি স্টেট ওয়াইজ হয় বড় বড় কোম্পানিগুলোকে কি তারা নিয়ে আসে যে ভারতের কর্মসংস্থান বৃদ্ধির জন্য বা কিছু স্পেশাল সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তো সেখানে স্পেশাল ইকোনমিক জোন দেখো আমাদের এখানে বলেছে ভারতের প্রথম এআই ভিত্তিক স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে কোথায়? বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, নবরায়পুর নাকি নবরায়পুর, পুনে? তো সঠিক অ্যান্সার হচ্ছে নিউ রায়পুর, ছত্তিশগড়ে। তো ছত্তিশগড়ে নিউ রায়পুরে স্পেশাল ইকোনমিক জোনটা তৈরি হচ্ছে। ওকে, এআই ভিত্তিক। তারপরে দেখো 10 নম্বর, র্যাক ব্যাংক ডাটা সেন্টার প্রাইভেট লিমিটেডের নেতৃত্বে তৈরি হতে চলা ছত্তিশগড়ের সেজে কতটি ডেটা সেন্টার তৈরি হচ্ছে? তাহলে এখানে আরেকটা জিনিস বুঝতে পারলে যে ছত্তিশগড়ে যে আমাদের ডেটা সেন্টার তৈরি হচ্ছে সেটা কি কোন ব্যাংকের সহযোগিতায়? র্যাক ব্যাংকের সহযোগিতায়। ঠিক আছে, তাহলে র্যাক ব্যাংকের সহযোগিতায় কিন্তু আমাদের ছত্তিশগড়ে ডাটা সেন্টার তৈরি হচ্ছে, যে স্পেশাল ইকোনমিক জোনটা তৈরি হচ্ছে। এবার বলেছে এই ডেটা সেন্টারে কতটি তৈরি হচ্ছে? তাহলে এখানে হচ্ছে 4টি ডেটা সেন্টার তৈরি হচ্ছে। চলো তারপরে 11 নম্বর কোশ্চেন দেখো, ভারতে এআই ইকোসিস্টেমের বৃদ্ধি করতে মাইক্রোসফট কোন প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ ঘোষণা করেছে? দেখো ভারতে এআই ইকোসিস্টেম বৃদ্ধি করতে মাইক্রোসফট কোন প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ ঘোষণা করেছে? তাহলে আমাদের ভারতবর্ষে কি এআই ইকোসিস্টেম অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ইকোসিস্টেম তৈরি করছে, আর প্রত্যেকটা দেশই তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরও বাড়ানোর চেষ্টা করছে, সেখানে ভারতও পিছিয়ে নেই, ভারতও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বাড়ানোর চেষ্টা করছে। তাহলে মাইক্রোসফটের সাথে ভারতে কোন, দেখো কার সাথে পার্টনারশিপ করিয়েছে ভারত? হচ্ছে এইটা ডাটা সার্ভিস। ঠিক আছে, এইটা ডাটা সার্ভিস। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, মাইক্রোসফট এবং এইটা এর পার্টনারশিপ কোন প্রযুক্তির উন্নয়নের জন্য? তাহলে এটা কোন প্রযুক্তির উন্নয়নের জন্য? একটু আগেই দেখলাম আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চলো নেক্সট কোশ্চেনে আসি, ভারতের তৃতীয় রকেট উৎপাদনকারী সংস্থা কোনটি? দেখো তৃতীয় কি বলেছে? রকেট উৎপাদনকারী সংস্থা। তাহলে থার্ড রকেট উৎপাদনকারী সংস্থা কোনটি ভারতবর্ষে? তাহলে আমাদের ভারতবর্ষে মানে 3 নম্বর পজিশনে বর্তমানে রকেট উৎপাদনকারী সংস্থা। তৃতীয় কোনটা বর্তমানে? হ্যালের ফুল ফর্ম কি? হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড।
এই হ্যাল সম্পর্কে খুব ভালো জানবে যদি কেউ শেয়ার মার্কেটে বিজনেস করে থাকে, শেয়ার মার্কেটে। ওকে, এই শেয়ার মার্কেটে যদি কেউ বিজনেস করে তাহলে হ্যাল সম্পর্কে খুব ভালো জানবে, কারণ এই হ্যাল এমন একটা কোম্পানি যে টাকা কন্টিনিউয়াসলি বাড়িয়ে চলেছে। হ্যালে যে যে ইনভেস্ট করেছে তাদের কন্টিনিউয়াসলি টাকা বাড়তেই আছে। এর শেয়ারের দাম কোনোভাবেই কমছে না। ওকে, তো সেই জন্য বলছি যারা শেয়ার মার্কেটে অ্যাটলিস্ট ইনভেস্ট করে আছে তারা সবাই হ্যাল সম্পর্কে খুব ভালো জানবে। চলো দেখো তাহলে হ্যালের আর কি দেখো, হ্যাল কোন রকেট প্রস্তুতের জন্য ইসরোর সাথে 511 কোটি টাকার চুক্তি করেছে। তাহলে 511 কোটি টাকার চুক্তি করেছে কি, হ্যাল বলেছে হ্যাল কোন রকেট প্রস্তুতির জন্য ইসরোর সাথে 511 কোটি টাকার চুক্তি করেছে। তাহলে ইসরোর সাথে কী হবে, পিএসএলভি, জিএসএলভি, মার্ক 3, এসএসএলভি নাকি অগ্নি 5? তাহলে এখানে সঠিক অ্যান্সার কী করবো আমরা, জিএসএলভি মার্ক 3। ঠিক আছে, তাহলে হ্যাল কোন সংস্থার সাথে করছে, জিএসএলভি মার্ক 3। কোন রকেট প্রস্তুতের জন্য ইসরোর সাথে 511 কোটি টাকা, তাহলে ইসরোর সাথে হ্যাল যে চুক্তিটা করেছে তাহলে কী রকেট, জিএসএলভি মার্ক 3। এই জিএসএলভি ফুল ফর্ম হচ্ছে, যদি জানতে চাও, জিএসএলভি হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। এই জিও স্টেশনারি লঞ্চ ভেহিকল। ওকে, জিও স্টেশনারি স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, স্যাটেলাইটটা লেখা হয়নি, জিও স্টেশনারি স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। ওকে, আর এমকে ফুল ফর্ম হচ্ছে মার্ক 3 জিও স্টেশনারি স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। আর পিএসএলভি হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, পোলার স্যাটেলাইট। শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে জি থাকলে জিও স্টেশনারি, পি থাকলে হচ্ছে পোলার স্যাটেলাইট। ওকে, আর এসএসএলভি হচ্ছে স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। অ্যাকচুয়ালি এসএসএলভি এটা একটু আমার মনে হচ্ছে এসএসএলভি, এক সেকেন্ড থামো, না এটা সরি একটু ভুল হয়েছে, হ্যাল যেটা তৈরি করবে সেটা হচ্ছে এসএসএলভি, এটার উত্তর হচ্ছে এসএসএলভি। ঠিক আছে, ওর শর্ট রেঞ্জের এসএসএলভি ফুল ফর্ম হচ্ছে মানে শর্ট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। মোটামুটি ধরো 10 থেকে 1000 কিলো মতো ওজন বহন, কেজি যেসব ওজন, সেই সমস্ত তোমার যে স্যাটেলাইটগুলো সেগুলো পাঠাবে তৈরির জন্য এটাকে তৈরি করা হচ্ছে, এসএসএলভি। চলো 15 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম 2টি বেসরকারি রকেট উৎপাদনকারী সংস্থা কোনগুলো? প্রথম দুটো দেখো, ভারতের প্রথম দুটো বেসরকারি রকেট উৎপাদনকারী সংস্থা কোনগুলো হবে, হ্যাল ডিআরডিও নাকি স্কাইরুট? বেসরকারি বলেছে এটা, ঠিক আছে, বেসরকারি যখন হবে আমাদের স্কাইরুট এরোস্পেস এবং অগ্নিকুল কসমস। চলো 16 নম্বর কোশ্চেন দেখি, পুনর্ব্যবহারযোগ্য অর্থাৎ আমরা পুনর্নবীকরণ যেমন শক্তি ইউজ করছি, যেমন জল কি, এই যেমন আমরা সোলার লাইট ইউজ করছি, কারণ কি সোলার লাইটের ক্ষেত্রে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে না, আবার কি আমরা যে সূর্যের তাপটাকে আমরা কাজে লাগিয়ে নতুনভাবে যে তৈরি করছি সেজন্য সোলারটাকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয়। এরকম পুনর্ব্যবহারযোগ্য রকেট বলেছে কি, পুনর্ব্যবহারযোগ্য রকেট সফল ল্যান্ডিং টেস্ট কোন দেশে সম্পন্ন করেছে? তাহলে আবার নতুনভাবে রকেটের যে সফল ল্যান্ডিং করবে সেটা হচ্ছে কি, জাপান। ওকে, আবার পুনরায় এই রকেটকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে জাপান। চলো 17 নম্বর কোশ্চেন দেখো, ভারত কোন দেশের কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে? যদিও এটা পুরানো কোশ্চেন, S-400, তবুও এটা এখনকার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ যে পাকিস্তানের সঙ্গে যে অপারেশন সিন্দুর, মানে পাকিস্তানের বিরুদ্ধে যে অপারেশন সিন্দুর যেটা চালিয়েছিল ভারত, তো সেখানে যে আমাদের যে ডিফেন্স সিস্টেম হিসেবে যেটা কাজ করেছিল সেটা S-400, এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে যেটা কাজ করেছে সেটা হচ্ছে S-400। ওকে, এটা আমরা কোন দেশ থেকে কিনেছি? রাশিয়ার সঙ্গে। তারপরে কোশ্চেন দেখো, ভারতীয় মহড়া সুদর্শন চক্র এ ব্যবহৃত আকাশ মিসাইল সিস্টেম কোন কাজের জন্য ব্যবহৃত হচ্ছে? দেখো, আকাশ মিসাইল সিস্টেম কিন্তু আমাদের ড্রোন এবং শত্রুপক্ষের যুদ্ধবিমান ধ্বংস। এই আকাশ কিন্তু যেটা আছে, এই আকাশটাই হচ্ছে ইন্ডিয়ার কিন্তু নিজেদের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম। ওকে, এটা কিন্তু আমাদের নিজেদের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম। এই আকাশটা হচ্ছে ভারতের নিজের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম। চলো তারপরে কোশ্চেন আসি, 19 নম্বর কোশ্চেন, এয়ার ডিফেন্স সিস্টেম যেমন তোমার ইসরায়েলের ক্ষেত্রে যেমন আমরা দেখলাম কি এয়ার ডোম, তোমার আয়রন ডোম, আর গোল্ডেন ডোম হচ্ছে দেখলাম কার, আমেরিকার। সেম ভারতের ক্ষেত্রে তৈরি করছে কি, আকাশ। ঠিক আছে,
চলো, S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ কত দূরত্ব পর্যন্ত শত্রু ক্ষেপণাস্ত্র বিমান ধ্বংস করতে পারে? এই যে 400, তাহলে এখানে তুমি 400 দেখার সঙ্গে সঙ্গে বোঝা যাবে এটা 400 কিমি পর্যন্ত। চলো তারপরে 20 নম্বর কোশ্চেন দেখো, পাকিস্তান ভারতের অপারেশন সিন্দুর প্রতিক্রিয়ায়, দেখো এটা খুব ভালো কোশ্চেন। আমরা কি জানি যে পাকিস্তান যখন আমাদের পুলওয়ামায় অ্যাটাক করলো, তো তারপরে আমরা তার পরিপ্রেক্ষিতে কি করেছিলাম, অপারেশন সিন্দুর, এটা সিন্দুর হবে, অপারেশন সিন্দুর তাদের বিরুদ্ধে লঞ্চ করেছিলাম। তো তারই পরিপ্রেক্ষিতে, অপারেশন সিন্দুরের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের একটা অপারেশন চালু করেছিল, যে অপারেশনটার নাম হচ্ছে অপারেশন বুনিয়াদ আল মার্স। ওকে, দেখো কতটা ডিপের কোশ্চেন একটু ভেবে দেখো, যে এই কোশ্চেনগুলো সাধারণত তোমাদের কেউ করায় না, কিন্তু এইগুলোই পরীক্ষায় আসে। অপারেশন বুনিয়াদ আল মার্স, আমার কথা হলো যে তোমাদের এক একটা নম্বর ভীষণ গুরুত্বপূর্ণ, তো এই একটা নম্বরে যাতে তোমাদের কোনোভাবে তোমরা বাদ না যাও, সেইভাবেই তোমাদের পড়ানো হচ্ছে। চলো তারপরে 21 নম্বর, ভারত সম্প্রতি ফ্রান্সের সঙ্গে কতটি রাফাল মেরিন ফাইটার এয়ারক্রাফট কেনার চুক্তি করেছে? 22টি, 24টি, 26টি নাকি 28টি? তাহলে হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে 26টি। দেখো, মেরিন ফাইটার এয়ারক্রাফট, অর্থাৎ আমাদের নৌবাহিনীকে নতুন যে রাফালগুলো দিচ্ছে সেটা হচ্ছে 26টি দিচ্ছে। ওকে, চলো তারপরে 22 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সেনাবাহিনীকে সম্প্রতি রাশিয়ার তৈরি কোন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে? তাহলে সেনাবাহিনীকে সম্প্রতি কার রাশিয়ার তৈরি বলেছে, তাহলে রাশিয়ার তৈরি কোনটা দিচ্ছি আমরা? ইগলা এস। ওকে, তাহলে রাশিয়ার তৈরি হচ্ছে ইগলা এস, স্পেলিংটা হবে EGLA, ইগলা এস। ইগলা এস কি দেখো, রাশিয়া দেখবে যখন রাশিয়া আর ইউক্রেন যখন যুদ্ধ হলো, দেখবে রাশিয়া মানে ঘাড়ে করে, রাশিয়ার সেনারা দেখবে ঘাড়ে করে এক ধরনের মানে তোমার নিচ্ছে, কামান টাইপের একটা নিয়ে দেখবে মিসাইল অ্যাটাক করছে, বিভিন্ন প্লেনকে বলো বা হেলিকপ্টার বলো, এগুলোকে অ্যাটাক করছিল। এই যে ঘাড়ে করে যে মিসাইল দাগা বা তোমার বিভিন্ন রকম কামান মানে এতে ছোড়া, যেটা সেইটাই হচ্ছে ইগলা এস। দেখো, ইগলা এস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কি ধরনের? এটা কাঁধ থেকে নিক্ষেপযোগ্য, মানব পরিবহনযোগ্য। বুঝতে পেরেছো? সাধারণত ক্ষেপণাস্ত্র কোথায়, কোনো ট্যাঙ্ক থেকে বা হয়তো জাহাজ থেকে ছোড়া হয়, কিন্তু এটা কি মানুষ ডাইরেক্ট, মানে কোনো একজন মানুষ তার ঘাড়ে নেবে, নিয়ে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। ইগলা এস কতটা ক্ষমতা সম্পন্ন ভাবো এগুলো, মানে ভারতের ডিফেন্স সিস্টেম কতটা ডে বাই ডে ডেভেলপ করছে, একটু ভেবে দেখো তোমরা শুধু। সম্প্রতি কোন সংস্থা ভারতের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস প্রদানের অনুমোদন পেয়েছে? স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস প্রদানের অনুমোদন পেয়েছে, তাহলে স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস পেয়েছে কে? আমাদের স্পেস এক্সের স্টারলিংক। তাহলে স্পেস এক্সের স্টারলিংক দিচ্ছে, এটা কে? এটা জানো, এলন মাস্কের তৈরি, এলন মাস্কের হচ্ছে স্পেস এক্সের স্টারলিংক। চলো তারপর 25 নম্বর কোশ্চেন দেখি, অপারেশন আটলান্টা 25 এর অধীনে কোন বাহিনীর সঙ্গে ভারতীয় নৌবাহিনীর যৌথ মহড়ায় অংশগ্রহণ করেছে? তাহলে ভারতীয় নৌবাহিনী যৌথ মহড়ায় অংশগ্রহণ করেছে কার সঙ্গে? এটা দেখো, তাহলে এটা আটলান্টা 2025 যৌথ মহড়া, এটা হচ্ছে ইউরোপিয়ান নেভাল ফোর্স। ওকে, চলো, এইরকম যেসব মহড়াগুলো আছে, প্রত্যেকটা মহড়া দেখে রাখবে যে কোন দেশের সঙ্গে ইন্ডিয়া যুক্ত হচ্ছে, এগুলো কিন্তু পরীক্ষায় ভীষণভাবে আসে এবং খুব ইম্পর্টেন্ট। চলো 26 নম্বর কোশ্চেন দেখো, বলেছে কি অপারেশন আটলান্টা 2025 মহড়ার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কি? আমাদের সামুদ্রিক নিরাপত্তা রক্ষা করা। সামুদ্রিক নিরাপত্তা বলতে যে সমুদ্রে যে জলদস্যুদের হামলাগুলো হয়, সেই জলদস্যু হামলা রক্ষা করাটা, মানে জলদস্যু যাতে হামলাটাকে আটকানোটাই মেন উদ্দেশ্য ছিল এটা আটলান্টা 2025 মহড়া। চলো তারপরে 27 নম্বর কোশ্চেন দেখো, ডেজার্ট ফ্ল্যাগ 10 মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছে? ডেজার্ট ফ্ল্যাগ হচ্ছে, এটা অনুষ্ঠিত হয়েছে আমাদের সংযুক্ত আরব আমিরশাহিতে। এই ডেজার্ট ফ্ল্যাগে ইন্ডিয়া যোগদান করেছিল, মোটামুটি এখানে প্রায় 16 কি 20টা মতো কান্ট্রি যোগদান করেছিল, এক্স্যাক্টলি আমার জানা নেই, শুধুমাত্র এটা কোথায় হয়েছিল সেটা জেনে রাখো, সংযুক্ত আরব আমিরশাহী। চলো তারপরে দেখো, টাইগার ট্রিউম্ফ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, টাইগার ট্রিউম্ফ মহড়াটি কোন দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? টাইগার ট্রিউম্ফ, তাহলে টাইগার ট্রিউম্ফকে ভারত এবং আমেরিকা, টাইগার ট্রিউম্ফ ভারত এবং আমেরিকা, USA। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মহড়া, টাইগার ট্রিউম্ফ ভারত এবং আমেরিকা। চলো তারপরে ইনিওকস 25, দেখো ইনিওকস 25 বায়ুসেনা মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু গ্রিসে হয়েছিল, এখানেও ইন্ডিয়া যোগদান করেছিল, ইনিওকস 25 বায়ুসেনা মহড়া। ওকে, তাহলে এটা কোথায় হয়েছিল? গ্রিসে।
তারপরে দেখো ডাস্ট লাইক সিক্স, খুব আসে পরীক্ষায়, ডাস্ট লাইক সিক্স মহড়া কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? ডাস্ট লাইক সিক্স বারবার পরীক্ষায় আসে কিন্তু ডাস্ট লাইক সিক্স, তাহলে এটাতে অংশগ্রহণ করেছিল ভারত এবং উজবেকিস্তান। ওকে, ডাস্ট লাইক সিক্স হচ্ছে ভারত এবং উজবেকিস্তান, ভারত এবং উজবেকিস্তান। চলো তারপরে নেক্সট দেখি পরের কোশ্চেনে। তাহলে তো পরের কোশ্চেন কী আছে, ডাস্ট লাইক সিক্স মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছিল? খুব ভালো কোশ্চেন, ডাস্ট লাইক সিক্স মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে সঠিক অ্যান্সার কী করবো, ডাস্ট লাইক সিক্স এটা আমাদের ইন্ডিয়াতেই হয়েছিল। তাহলে ইন্ডিয়ার কোথায় হয়েছিল? ইন্ডিয়া আমাদের মহারাষ্ট্র হয়েছিল, মহারাষ্ট্রে হয়েছিল। তাহলে মহারাষ্ট্র কোথায়? পুনে। তাহলে যদি বলা হয় কোন স্টেটে হয়েছিল, মহারাষ্ট্র, আর মহারাষ্ট্রের যদি এক্স্যাক্টলি লোকেশন বলে তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছো যে পুনে অ্যান্সার হবে। চলো তারপর নেক্সট কোশ্চেন আসি। 32 নম্বর কোশ্চেন, ভারতীয় নৌবাহিনীর জন্য কতটি রাফায়েল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে ভারত সরকার? তাহলে এটা তো একটু আগে দেখো নৌবাহিনীর জন্য বলেছে, এটা 26টি, আগে 36টা অলরেডি কেনা হয়েছে, আবার নতুন করে কি 26টা কিনছে। তাহলে ভাবো একবার, এটা এয়ারফোর্সের জন্য কেনা হয়েছিল, এটা এয়ারফোর্সের জন্য নেওয়া হয়েছে, আর এটা নেওয়া হচ্ছে কারণ নেভির জন্য। অর্থাৎ দেখো রাফায়েল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করা হয়েছে কাদের জন্য? এটা ভারতীয় নৌবাহিনীর জন্য, অর্থাৎ নেভিদের জন্য। চলো তারপরে 27 নম্বর কোশ্চেন দেখি আমরা, 33 নম্বর কোশ্চেন, ভারত ফ্রান্স থেকে যুদ্ধবিমান কেনার চুক্তির আর্থিক মূল্য কত? দেখো ভারত ফ্রান্স থেকে যুদ্ধবিমান কেনার আর্থিক মূল্য হচ্ছে 63,000 কোটি টাকা। তারপরে নেক্সট কোশ্চেন আসি, 34 নম্বর কোশ্চেন, সাগর কবচ উপকূলীয় নৌমহড়া কোন রাজ্যের উপকূল বরাবর অনুষ্ঠিত হয়েছিল? এটা খুব ভালো কোশ্চেন, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড, আর ওয়েস্ট বেঙ্গল রিলেটেড এই ধরনের কোশ্চেন আসা মানেই জানবে আমাদের পানাগড়ে যেমন যদি কোনো মহড়া হয়, সেটা কিন্তু বারবার আমাদের কয়েকবার পরীক্ষা এসেছে পানাগড়ের মহড়া, তো সেখানে ওই জন্য এখানে সাগর কবচ যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, তাহলে পশ্চিমবঙ্গের উপকূল বরাবর হয়েছিল। চলো 35 নম্বর কোশ্চেন দেখি আমরা, ভারত কিরগিজস্তানের যৌথ মহড়া, তাহলে ভারত আর কিরগিজস্তানের যৌথ মহড়ার নাম কি? দেখো খঞ্জার 7। তাহলে ভারত আর কিরগিজস্তান যদি বলা হয় যে খঞ্জার 7 কোন দুটো দেশের মধ্যে, তাহলে ভারত আর কিরগিজস্তান, খঞ্জার। ওকে, তাহলে এই দুটো, এটা কততম সংস্করণ? এটা হচ্ছে 12তম সংস্করণ। এটা বলেছে মানে অর্থাৎ ভারত এবং কিরগিজস্তানের এটা 12তম সংস্করণ হলো। তারপরে চলো 36 নম্বর কোশ্চেন দেখো, বরুণা 25, বরুণা 2025 নৌ মহড়া, এটা পরীক্ষায় অনেকবার এসেছে। বরুণা মহড়া কোন দুটো দেশের মধ্যে? এটা ভারত এবং ফ্রান্স, বহুবার এসেছে কিন্তু এটা পরীক্ষায়, যে বরুণা 25 মহড়া কার কার মধ্যে হচ্ছে? ভারত এবং ফ্রান্স। তারপরে দেখো চন্দ্রযান 5 মিশনের মূল লক্ষ্য কী? তাহলে চন্দ্রযান 5 যেটা হতে চলেছে সেটার মূল লক্ষ্য কী? চাঁদের পৃষ্ঠে বিস্তারিত, দেখো চাঁদের পৃষ্ঠে কী কী বিস্তারিত খনিজ এবং ভূতাত্ত্বিক বিশ্লেষণ করবে। তারপর 38 নম্বর কোশ্চেন দেখো, চন্দ্রযান 5 মিশনে ভারতের সহযোগী দেশ কোনটি? পরীক্ষায় আসতে পারে যে চন্দ্রযান 5 যে মিশনটা হতে চলেছে তার ভারতকে সহযোগী দেশ কোনটি? তাহলে সহযোগী দেশ কি? আমাদের হচ্ছে জাপান। চলো তারপরে নেক্সট কোশ্চেন, চন্দ্রযান 3 মিশনের সবচেয়ে বড় সাফল্য কী ছিল? চন্দ্রযান 3 মিশনের সবচেয়ে বড় সাফল্য কি? চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম সফল অবতরণ। চাঁদের দক্ষিণ মেরুতে ভারত সাকসেসফুলি ল্যান্ড করতে পেরেছিল, এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। ঠিক আছে, চন্দ্রযান 3 মিশনের। চলো তারপরে দেখো 40 নম্বর কোশ্চেন, চন্দ্রযান 4। চন্দ্রযান 4 মিশনের প্রধান উদ্দেশ্য কি? চন্দ্রযান 4 মিশনের প্রধান উদ্দেশ্য কিন্তু চাঁদের মাটির নমুনা সংগ্রহ এবং পৃথিবীতে প্রত্যাবর্তন। ওকে, চন্দ্রযান 4 কি? চাঁদের মাটির নমুনা সংগ্রহ করবে এবং পৃথিবীতে প্রত্যাবর্তন করবে। চলো 41 নম্বর কোশ্চেন, ধর্ম গার্ডিয়ান 25 2025 মহড়া কোন দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? ধর্ম গার্ডিয়ান খুব ভালো কোশ্চেন কিন্তু, ধর্ম গার্ডিয়ান কোন দুটো দেশের মধ্যে? একটু দেখো, এটা বারবার কিন্তু পরীক্ষা আসে, বা ধর্ম গার্ডিয়ান কী করবো? যে ধর্ম গার্ডিয়ান আমাদের যে দুটো দেশের মধ্যে হয়েছিল সেটা হচ্ছে ভারত এবং জাপান। ওকে, ধর্ম গার্ডিয়ান হচ্ছে ভারত এবং জাপান। সব এইগুলো কিন্তু আমাদের বায়োল্যাটেরাল। ঠিক আছে, বায়োল্যাটেরাল বলতে দ্বিপাক্ষিক, যেগুলো বায়োল্যাটেরাল সেগুলোকে দ্বিপাক্ষিক, অর্থাৎ দুটো দেশই শুধুমাত্র অংশগ্রহণ করবে মহড়াতে, সেগুলোকে বায়োল্যাটেরাল বলা হয়। ওকে, ট্রাইল্যাটেরাল যখন 3টে দেশ অংশগ্রহণ করে, তাহলে এটা হচ্ছে বায়োল্যাটেরাল, সেজন্য ভারত এবং জাপান। চলো তারপরে যেটা আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো, সাইক্লোন 3 বহুবার, এটা কিন্তু মানে এবার খুবই ইম্পর্টেন্ট। সাইক্লোন 3 দেখো মহড়া কোন দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? সাইক্লোন 3, তাহলে এটা কি? ভারত এবং মিশর। একটু এক্সেপশনাল, সেই জন্য এটা আসার সম্ভাবনা বেশি।
চলো 43 নম্বর কোশ্চেন, ইকুভেরিন অলরেডি এর আগে অনেকবার এসেছে এটা। ইকুভেরিন ভারত এবং মালদ্বীপের মধ্যে হয় ইকুভেরিন মহড়া, তাহলে ভারত এবং মালদ্বীপের মধ্যে হয় ইকুভেরিন মহড়া। 2025 সালের জানুয়ারিতে মহাকাশচারী সুনিতা উইলিয়ামস কতক্ষণ স্পেস ওয়াক করে নতুন রেকর্ড গড়লেন? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। সুনিতা উইলিয়ামস মহাকাশে সবথেকে বেশিক্ষণ হেঁটেছেন, তার সময় হচ্ছে প্রায় 62 ঘন্টা 6 মিনিট। ঠিক আছে, 62 ঘন্টা 6 মিনিট ওয়ার্ল্ড রেকর্ড করে দিয়েছেন। তারপর 45 নম্বর কোশ্চেন, ভারত নেপাল যৌথ মহড়া, সামরিক মহড়া সূর্যকিরণ, ভারত আর নেপাল, বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ হবে। তাহলে ভারত নেপাল সূর্যকিরণ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে আমাদের স্কালকান্ডি, নেপাল, নেপালের স্কালকান্ডিতে। চলো তারপরে 46 নম্বর কোশ্চেন, অর্থাৎ সম্প্রতি অনুষ্ঠিত মেরিটাইম কোঅপারেশন ডায়ালগ মহড়া কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? তাহলে মেরিটাইম কোঅপারেশন ডায়ালগ দেখো কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? মেরিটাইম কোঅপারেশন ডায়ালগ ভারত জাপান, ভারত ফ্রান্স, ভারত অস্ট্রেলিয়া নাকি ভারত যুক্তরাষ্ট্র? মেরিটাইম যেহেতু বলেছে তাহলে এখানে আমাদের অ্যান্সার করবো তো কি, দেখো একটু মেরিটাইম কোঅপারেশন এটা আমাদের হচ্ছে ভারত আর ফ্রান্স, মেরিটাইম কোঅপারেশন ভারত আর ফ্রান্স, ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স। চলো তারপরে মনে হয় লাস্ট কোশ্চেন এটা, মেরিটাইম কোঅপারেশন ডায়ালগ মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মেরিটাইম কোঅপারেশন ডায়ালগ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তবে কোথায় এটা মেরিটাইম কোঅপারেশন ডায়ালগ অনুষ্ঠিত হয়েছিল? বিশাখাপত্তনম, নয়াদিল্লি, মুম্বাই নাকি কোচি? মেরিটাইম কোঅপারেশন ডায়ালগ কিন্তু হয়েছিল আমাদের, এটা অ্যান্সার হবে নয়াদিল্লি। ঠিক আছে, মেরিটাইম কোঅপারেশন ডায়ালগ হয়েছিল আমাদের নয়াদিল্লি। চলো তারপরে লাস্ট আর একটা আছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, সি ভিজিল নৌ মহড়া আয়োজনের মূল উদ্দেশ্য কী? দেখো সি ভিজিল 2024 নৌ মহড়া আয়োজনের মূল উদ্দেশ্য কী? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলীয় নিরাপত্তা বৃদ্ধি। ওকে, দেখো আজকে 48টা কোশ্চেন কমপ্লিট হলো, এবং সেই সঙ্গে আজকে পর্যন্ত যতগুলো মহড়া হয়েছিল আমাদের জানুয়ারি থেকে, অর্থাৎ 2025-এর জানুয়ারি থেকে শুরু করে আজকে পর্যন্ত, তো যতগুলো হয়েছে টোটাল আমি মহড়া থেকে শুরু করে বা ডিফেন্সের যে ইম্পর্ট্যান্ট জায়গাগুলো আছে সেই কোশ্চেনগুলো, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের আলোচনা করলাম। কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে কিছু স্ট্যাটিক জিকেও আছে যেগুলো আসার মতো, সেগুলো আলোচনা আমি কমপ্লিট করে দিলাম। তোমরা প্রথম থেকে ভিডিওটা ভালো করে দেখে রাখবে, রিপিটেডলি দেখবে, তাহলে তোমাদের ভীষণ উপকারে লাগবে। আর আমার ভিডিওতে দেখবে খুব মানে উল্টোপাল্টা ইনফরমেশন কম থাকে, যেটুকু থাকে অথেন্টিক থাকে, আশা করি তোমাদের উপকার লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে আমার চ্যানেলটিকে শেয়ার করবে, যাতে মানে আরও বেশি চ্যানেলে সদস্য সংখ্যা বাড়ে, তাতে আরও বেশি আমার মোটিভেশন বাড়বে তোমাদের জন্য ভিডিও দিতে, এবং তাতে আরও বেশি তোমাদের উপকারে লাগবে। যদি একটু উপকার লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, সেই সঙ্গে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ চ্যানেলের শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।